হ্যালো গাইস, আজকে আমরা দেখব এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কি কি রয়েছে, যেমন চ্যাটজিপিটি, ক্লড এবং জিমিনি। এই যে চ্যাটজিপিটি, ক্লড এবং জিমিনি, এর মধ্যে আসলে কিভাবে ডাটাগুলো থাকে এবং আমাদেরকে কিভাবে অ্যান্সার দেয় এবং কিভাবে আসলে তারা সঠিক অ্যান্সার আমাদেরকে দিয়ে থাকে, প্রেডিক্ট করে থাকে, এই সকল কিছু। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা যদি বোঝার চেষ্টা করি এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে কি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এক্সাক্ট পক্ষে একটা তথ্যের ভান্ডার, যেখানে আসলে সকল তথ্য থাকে এবং মানুষ যখন একটা কোশ্চেন করে তখন ওই তথ্যের সাথে মিলে এবং ওইখান থেকে অ্যান্সারটা দিয়ে থাকে। যখন আপনি সকল তথ্য রাখবেন তার মধ্যে তো এই তথ্যটা থাকবে যে আকাশের রং কেমন। এখন যখন আপনি জিজ্ঞেস করবেন যে আকাশের রং কেমন, ওই তথ্যটা যেহেতু ওর কাছে আছে, ও যা শুধু অ্যান্সার করবে যে আকাশের রং নীল। লাইক আমাদেরকে ছোট থেকে যেভাবে যেভাবে শেখানো হয় এবং আমরা ওই তথ্যগুলো আমাদের মধ্যে ধারণ করে রাখি এবং আমাদেরকেও জিজ্ঞেস করলে আমরা অ্যান্সার দিই। সাপোজ আমার ব্রেনের মধ্যে কিন্তু রাখা হয়েছে আমার নাম কি, সাথে সাথে কেউ যদি জিজ্ঞেস করে আমার নাম কি, আমি কিন্তু সরাসরি অ্যান্সার দিয়ে দিই, আমার নাম সোহাগ। এই যে এই তথ্যকে এক জায়গায় রাখা, এটাই হলো কি এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমাদের মাঝে আসলে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হলো যে এলএলএম মানেই হলো সার্চ ইঞ্জিন, বা আমরা সার্চ করি ওই ডাটা থেকে আমাদের খুঁজে বের করে আনে। বিষয়টা আসলে এরকম না। এটা আসলে প্রতিটি ওয়ার্ডের পরে পরের ওয়ার্ডটা আসার যে সম্ভাবনা বা পরের ওয়ার্ডটা কি হইতে পারে এটা যে চিন্তা করার সম্ভাবনা, এটা অ্যাকচুয়ালি পক্ষে এলএলএম। আর এখানে আসলে প্রিভিয়াস ওয়ার্ড থেকে পরের ওয়ার্ডটা কি হবে এটার সাথে সম্পর্ক স্থাপন করে এবং আমাদেরকে তার প্রেডিকশন লেভেল হাই হয়, ওইটাই অ্যান্সার হিসেবে দেয়। তাই আমরা বুঝবো আসলে এলএলএম মানেই সার্চ ইঞ্জিন নয়, তার সাথে এটা একটা ডেটাবেজও নয়। এখন আমরা দেখব টোকেনাইজেশন, যেটা আসলে এলএলএম এর খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ টোকেনাইজেশন ছাড়া এলএলএম কাজ করতে পারে না। টোকেনাইজেশন হলো একটা সেন্টেন্সকে টুকরো টুকরো করে ভাঙা। কারণ এলএলএম আমাদের সম্পূর্ণ একটা সেন্টেন্সকে পড়তে পারে না, তো সেন্টেন্সটা পড়ার জন্য সেন্টেন্সটাকে টুকরো টুকরো করে ভাঙতে হয়। আর সেটা হতে পারে একটা ওয়ার্ড অথবা ওয়ার্ডের একটা অংশ এবং একটি ক্যারেক্টার। এই একটা ক্যারেক্টার একটা টোকেন হতে পারে, অথবা একটা ওয়ার্ড একটা টোকেন হতে পারে, অথবা একটা ওয়ার্ডের অংশটা টোকেন হতে পারে। যদি একটা আমরা উদাহরণ দেখি সেক্ষেত্রে আমি এআই শিখি, এই যে আমি, এটা হলো কি একটা টোকেন এবং এই টোকেন একটা নাম্বার আমরা এখানে দিয়ে থাকি। এটা আসলে অটোমেটিক ভাবে এলএলএম সেট করে থাকে। তারপরে যেটা রয়েছে সেটা হলো আমি, এরপরে রয়েছে এআই। এই যে এআই হলো কি একটা টোকেন। একইভাবে শিখছি, এটা টোটাল একটা ওয়ার্ড, এই ওয়ার্ডকে এবার দুই ভাগে ভাঙা হয়েছে, শিখছি, তাহলে শিখ একটা টোকেন এবং সি আর একটা টোকেন। এখানে আসলে একটা ওয়ার্ডকে একটা টোকেন ভাবছে এবং একইভাবে আরেকটা ওয়ার্ডকে আরেকটা টোকেন হয়েছে, আরেকটা কি ওয়ার্ডের এক একটা অংশকে আরেকভাবে টোকেন হয়েছে। তাহলে টোকেন আসলে তিন ভাবেই হতে পারে। একইভাবে এটা যদি একটা ওয়ার্ডের মাধ্যমে দেখার চিন্তা করি সেক্ষেত্রে আনবিলিভেবল, এখানে যদি খেয়াল করেন আনবিলিভেবল এবং লাস্টে যে আমাদের এক্সক্লেমেটরি চিহ্নটা রয়েছে এটাও একটা টোকেন হবে। তাহলে কি আন এটা একটা টোকেন, বিলিভ এটা একটা টোকেন, অ্যাবেল এটা একটা টোকেন এবং লাস্টের এক্সক্লেমেটরি চিহ্নটা এটাও একটা টোকেন, যেখানে আসলে এখানে সুন্দর করে আমাদের দেওয়া আছে। আর এই টোকেন উপর ভিত্তি করে কিন্তু আমাদের এপিআই প্রাইসিং করা হয়। যতগুলো টোকেন আমাদের বেশি খরচ হয় তত আমাদের বেশি পরিমাণে চার্জ করা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে। তাই টোকেনে কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের প্রাণকেন্দ্র বলা যায়। যদি এখন আমরা ওয়ার্ড এমবেডিং বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে ওয়ার্ড এমবেডিং হলো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক কতটা গভীর হতে পারে বা কতটা কাছাকাছি এটাই নির্দেশ করে। যেমন আমাদের সবসময় কিন্তু রাজার সাথে রানী, এটা কিন্তু সম্পর্ক অনেক হাই। একইভাবে বিড়ালের সাথে কুকুর, এই বিড়ালের সাথে কুকুরের ওয়ার্ডটার মিল কিন্তু অনেক বেশি। একইভাবে পুরুষ এবং নারী, বাংলাদেশ এবং ঢাকা, এই যে ওয়ার্ডগুলো আছে একটার সাথে একটা কিন্তু সম্পর্ক বা রিলেটেড, এই সম্পর্কেই বলা হয় আমাদের ওয়ার্ড এমবেডিং। এখন আমরা দেখব ট্রান্সফর্মার আর্কিটেকচার, যেটা আসলে এলএলএম এর হৃদয় বলা যায়। যেখানে আসলে আমাদের পাঁচটা স্টেপ থাকে। স্টেপগুলো হলো ইনপুট এমবেডিং, পজিশনাল এনকোডিং, মাল্টি হেড অ্যাটেনশন, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক এবং আউটপুট বা সফটম্যাক্স। আর এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের দিকে তাকায়, মানে সম্পর্ক স্থাপন করার জন্য বা সম্পর্ক বোঝার জন্য বা একটা কনটেক্সট বোঝার জন্য। একটা এলএলএম মডেলকে আগে থেকে আসলে প্রি ট্রেন করা হয় অনেক পরিমাণে ডেটা দিয়ে। আর ডেটাগুলো নেওয়া হয় কমন ক্রোল থেকে, বুকস এবং পেপার থেকে,
নিউজ এবং উইকিপিডিয়া এবং সোশ্যাল মিক্স থেকে। আর একটা এলএলএম ট্রেন করাইতে আসলে অনেক মিলিয়ন মিলিয়ন বা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটার প্রয়োজন হয়। যদি আমরা GPT-4 এর কথা চিন্তা করি, এখানে আসলে 13 ট্রিলিয়ন টোকেন দ্বারা মডেলকে ট্রেন করা হয়েছে এবং তার কস্ট গেছে প্রায় $100 মিলিয়ন, এবং ওইখানে অনেক হাই কম্পিউটারের প্রয়োজন হয় যার জিপিইউ হতে হবে A100। তার মানে একটা এলএলএম মডেলকে ট্রেন করাতে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কস্ট অথবা ডেটা অথবা খুবই ভালো কম্পিউটারের প্রয়োজন হয়ে থাকে। আমরা যদি বোঝার চেষ্টা করি এলএলএম, সেটা হতে পারে চ্যাটজিপিটি, ক্লড এবং জিমিনি, এটা আসলে কিভাবে কাজ করে বা মানুষের মতো কথা বলতে পারে। এটা আসলে 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপেই প্রি ট্রেনিং, মানে এখানে আগে থেকে ট্রেন করা হয় এবং তাকে অনেক তথ্য দেওয়া হয় এবং ওইখান থেকে প্যাটার্ন খুঁজে বের করে। আর ওই স্টেজে কিন্তু আপনাকে আপনার মতো করে অ্যান্সার দিতে পারে না বা আপনার জন্য একটা সঠিক অ্যাসিস্ট্যান্ট হতে পারে না। তাই এর জন্য পরের ধাপে সুপারভাইজড ফাইনাল টিউনিং এর জন্য অনেকগুলো কোশ্চেন এবং তার সঠিক অ্যান্সার এলএলএম কে দেওয়া হয় এবং ওইখান থেকে শেখে আসলে কোন কোশ্চেনের অ্যান্সার কি হবে। এখানে আসলে আপনার জন্য সঠিক বা হেল্পফুল অ্যান্সার দিতে পারে, যেগুলো আসলে আগে থেকেই বলা হয়েছে বা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এই কোশ্চেনের অ্যান্সার এটা। কিন্তু এটাও কিন্তু আপনার জন্য একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট হতে পারে না। তাই ফাইনালি যেটা করা হয় RLHF, যেটা হলো রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক, মানে মানুষের কাছ থেকে ফিডব্যাক নেয় এবং শেখে, যেটা কিন্তু আমরা মেশিন লার্নিং এর একটা পার্ট হিসেবে দেখছিলাম, যাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। ওই জায়গা থেকে আমি বলছিলাম কিন্তু একটা চ্যাটজিপিটি উদাহরণ দিয়ে। যদি দেখে না থাকেন তাহলে আগের ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখানে আসলে কি হয়, এখানে আসলে মানুষের কাছ থেকে ফিডব্যাক নেয় যে আমি যে তোমাকে তথ্যটা দিয়েছি এটা কি তোমার জন্য ঠিক আছে। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে মানুষ তো ওখানে ভুল অ্যান্সার দেয় এবং এআই এখানে শেখে, নেক্সট টাইম ওই শেখা থেকে বেস্ট অ্যান্সার দেয়। তখন আসলে একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠতে পারে। তাই একটা এলএলএম বা চ্যাটজিপিটি বলেন, ক্লড অথবা জিমিনি, এই 3টা ধাপের মাধ্যমে একটা খুব ভালো হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট হয়ে ওঠে বা মানুষের মতনই কথা বলতে পারে। যদি আমরা আসলে এখানে বোঝার চেষ্টা করি, আমি যদি একটা প্রশ্ন করি তখন এলএলএম আসলে কি কি ধাপে কাজ করে থাকে অথবা কি হয়ে থাকে। ধরুন আমি যদি কোশ্চেন করি যে বাংলাদেশের রাজধানী কি, এই প্রশ্নটা করার সাথে সাথে এখানে টোকেনাইজেশনে ভাগ হয়ে যাবে। টোকেনাইজেশন মানে এই বাংলাদেশের রাজধানী কি, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যাবে এবং তার একটা সিরিয়াল বা নাম্বার দিবে এবং ওই টোকেনের উপরে ভিত্তি করে একটা এমবেডিং করবে, যেখানে আসলে কনটেক্সটের সাথে কনটেক্সট মিলাবে, তারপরে অ্যাটেনশন লেয়ারে চলে যাবে। আর এই লেয়ারে সব ওয়ার্ড আমাদের কনটেক্সট বুঝবে এবং এই কনটেক্সটের এক একটা স্কোর দেবে। যেমন আমাদের কি হতে পারে অ্যান্সার গুলো, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এই যে অনেকগুলো আমাদের কম্বিনেশন হতে পারে, এর উপর এক একটা স্কোর দেবে। যেমন ঢাকার স্কোরের মধ্যে 94, চট্টগ্রামের 3% এবং অন্যান্য 3%। আর এই পার্সেন্টেজ উপর ভিত্তি করে যার পার্সেন্টেজ সব থেকে বেশি হবে এবং হাই হবে ওইটাইও পরের ধাপে নিয়ে যাবে, ওটাকে সঠিক হিসেবে গণ্য করবে। যেহেতু এখানে ঢাকার পসিবিলিটি সব থেকে বেশি, সেক্ষেত্রে সর্বোচ্চ প্রবাবিলিটির ওয়ার্ডটি খুঁজে নেবে, মানে ঢাকাকে বেছে নেবে এবং একইভাবে সবগুলো আমাদের কন্টিনিউ করতে থাকবে। এটা হলো 7 নাম্বার ধাপ, রিপিট করবে এবং ফাইনালি আমাদের অ্যান্সার দেবে যে বাংলাদেশের রাজধানী ঢাকা। তো এইভাবে একটা এলএলএম আমাদেরকে কোশ্চেন করার পরে, প্রশ্ন করার পরে অ্যান্সার দিয়ে থাকে। এখনকার সময় আসলে সব থেকে বড় এলএলএম গুলো কোনগুলো, সেগুলো হলো GPT-4.0, যেটা আসলে চ্যাটজিপিটির মডেল, আর ক্লোডের মডেল হলো ক্লোড 3.6, জিমিনির ক্ষেত্রে আমাদের জিমিনি 1.5 প্রো। একইভাবে মেটা এআই এবং আলিবাবার অনেকগুলো মডেল এখানে রয়েছে, আর এইগুলো এখনকার সময় সব থেকে জনপ্রিয় মডেল। আরেকটা মডেল আসলে কখন সব থেকে পাওয়ারফুল হয় বা বেস্ট অ্যান্সার দিয়ে থাকে, ওটা নির্ভর করে আসলে ডেটার উপরে বা কনটেক্সটের উপরে, টোকেনের উপরে, কত বেশি আর টোকেন দেওয়া হয়েছে এবং কত পাওয়ারফুল কম্পিউটার দ্বারা একে ট্রেন করা হয়েছে। এই সকল কিছুর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এক একটা মডেল কাজ করে থাকে বা মডেল হাই লেভেলের হয়ে থাকে। তাই যত বেশি আমাদের আপডেট মডেল, তত বেশি ডাটা, তত বেশি টোকেন এবং তত বেশি কনটেক্সট। আমরা আজকের এই ভিডিও থেকে কি শিখলাম, এলএলএম আসলে আমাদের নেক্সট টোকেন প্রেডিকশন করে এবং ওখান থেকে প্যাটার্ন খুঁজে বের করে। আর সেটা কাজ করে আমাদের 4টা ধাপে, সেটা হলো টোকেনাইজেশন, এমবেডিং, ট্রান্সফরমার এবং প্রেডিকশন। এই 4টা ধাপে কাজ করে থাকে। আর সব থেকে বেস্ট এলএলএম হলো সুপার পাওয়ার এলএলএম, যাকে বলা হয় সেটা হলো সেলফ অ্যাটেনশন এলএলএম। আর আপনার যদি একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি
RLHF, যেটা হলো রেইনফোর্স লার্নিং হিউম্যান ফিডব্যাক, মানে মানুষের ফিডব্যাক নিয়ে আপনি একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারেন, যেটা আসলে চ্যাটজিপিটি, ক্লড অথবা জিমিনি। তাই আপনি চিন্তা করুন বা আপনার 5 মিনিটে কোন এলএলএম টা বেস্ট অথবা ভালো কাজ করে, কমেন্টে লিখে দিন। ধন্যবাদ সকলকে।